আমরা এখন কাকড়াঝোড়ের একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এটাই কিন্তু কাকড়াঝোড়ের মেন আকর্ষণ। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা এক অসাধারণ সৌন্দর্যের ঠিকানা ঝাড়গ্রাম। লালমাটির পথ, শালমহুয়া সবুজ বন, রাজকীয় ইতিহাস আর প্রকৃতির শান্ত সৌন্দর্য সব কিছু মিলিয়ে যেন জায়গাটাকে এক অন্যরকম অনুভূতি করে তুলেছে। আজকের এই ভ্রমণস্থানে আমরা ঘুরে দেখব ঝাড়গ্রামের সেরা দর্শনীয় স্থানগুলি, তার সাথে দেখব ঝাড়গ্রামের স্থানীয় সংস্কৃতি, তাদের খাবার, এমনকি অজানা অনেক তথ্য। আর এই সমস্ত কিছু তোমরা করতে পারবে জঙ্গলের মধ্যে থাকা একটা খুব সুন্দর রিসর্টে থেকে, থাকতে পারবে কটেজে বা টেন্টে, আর তার সাথে থাকবে এলাহি সব খাওয়া দাওয়া। তাহলে চলো আর দেরি কোথায়, শুরু করা যাক ঝাড়গ্রামের গল্প, ঝাড়গ্রামের জার্নি। ঝাড়গ্রাম যেতে গেলে তোমাদের সবার প্রথম আসতে হবে হাওড়া স্টেশন, তারপর সেখান থেকে ট্রেন ধরে যেতে হবে ঝাড়গ্রাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। আজ হচ্ছে জুলাই মাসের 1 তারিখ, আর আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসি আপার ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা কিন্তু দারুণ থাকে। তো আজ কিন্তু আমি যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম। বর্ষায় ঝাড়গ্রাম ঘুরে দেখানোর জন্য তোমাদেরকে আজ আমি চলেছি। আর আজকে আমি যাব হচ্ছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, যদিও বা ট্রেনটা 3 ঘন্টা লেট, 6টা 20-তে ছাড়ার কথা, সেখানে 8টা 45-এ ছাড়বে, যার জন্য এখানে এসে বেশ কিছুটা সময় আমরা ওয়েট করে নিচ্ছি। আর এখানে কিন্তু ঘন্টায় 10 টাকা করে তোমরা এখানে এসি ওয়েটিং রুমে থাকতে পারো। যাই হোক, চলো, 8টা 45-এ ট্রেন আছে, বাকি সমস্ত কিছু কিন্তু যেতে যেতে বলবো। ঝাড়গ্রাম যাওয়ার সবথেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া থেকে 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এখন ঘড়ির কাঁটায় 12টা বেজে 10 মিনিট, এখনও কিন্তু আমরা ঝাড়গ্রাম ঢুকতে পারিনি। যেই ট্রেনের ঢোকার টাইম ছিল সকাল 8:30টায়, এখন প্রায় 12টা থেকে 12:30 বাজতে যাচ্ছে, মানে 4 ঘন্টার কাছাকাছি লেট। মানে এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে ব্যাড দিক যদি বলি এটাই, যে সমস্ত কিছু উন্নত করলেও যে ট্রেনের টাইমটা কিন্তু এখনও ঠিকঠাক হয় না। লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস, 3-4 ঘন্টা একটা লেট কিন্তু একটা বিশাল ব্যাপার। এই ট্রেনটা করে তোমরা যদি যাও মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মধ্যেই 8টা 24 থেকে 8:30টার মধ্যেই তোমরা পৌঁছে যাবে ঝাড়গ্রামে। আমরা সবার প্রথম চলে আসলাম ঝাড়গ্রাম স্টেশন, তারপর সেখান থেকে আমাদের বুক করা একটা গাড়ি করে আমরা চলে যাব আমাদের আজকের বুক করা রিসর্ট, সেটা হচ্ছে শালবনী রিট্রিট। আর এখান থেকে যে গাড়িটা আমরা বুক করছি এটা কিন্তু কোনো রিসর্টের গাড়ি না, এটা আমরা পার্সোনালভাবে বুক করেছি। এই দাদার নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে কিন্তু মেনশন করে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও এবং ঝাড়গ্রাম গেলে এই দাদার সাথে অবশ্যই ঘুরো। আর ঝাড়গ্রাম স্টেশন থেকে শালবনী রিট্রিট যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে আমরা যাব সেটা কিন্তু অসম্ভব সুন্দর। ঝাড়গ্রাম স্টেশন থেকে আমরা গাড়িতে উঠেছি আর এখন যাচ্ছি আমাদের বুকিং করা রিসর্টে। আর রিসর্টের নাম হচ্ছে শালবনী রিট্রিট, আর যেটা স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর আমরা কিন্তু এবারে রিসর্টের কোনো পাঠানো গাড়ি বা রিসর্টের গাড়িতে ঘুরছি না, আমরা নিজস্ব বুকিং করেছি। আকাশ দাদা আগের বারে এসেছিলো, তখন যেই দাদার সাথে ঘুরেছিল, তো সেই দাদার সাথে আমরা এবারে ঘুরছি। দাদার সাথে পরিচয় করে দেবো নেমে তোমাদেরকে, আর বুকিং নাম্বার কি প্রসেস আছে সেইগুলো কিন্তু তোমাদেরকে বলে দেবো। আর এখন আমরা যাচ্ছি কলাবনী জঙ্গলের উপর থেকে, বেশ ভালো লাগছে। দুই দিকের গাছগুলো এত সুন্দর লাগছে, রাস্তাটার একদম পরিবেশটাই পাল্টে দিয়েছে। যাই হোক, চলো যেতে যেতে বাকি সমস্ত দৃশ্য দেখাবো, আর শালবনী রিট্রিটে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো। শালবনী রিট্রিটে আর ভেতরটাতে ঢুকতেই গাড়ি কিন্তু একদম রিসর্টের ভেতরেই ঢুকছে। চারিদিকের পরিবেশটা তোমরা শুধু একবার দেখো, পুরোটাই কিন্তু এরকম শালবনী, এরকম গাছ, আর তার মাঝখানে কিন্তু রিসর্টটা। আমরা এরকম গাড়ি নিয়ে ভেতরে ঢুকছি রিসর্টের অসাধারণ পরিবেশের মধ্যে। চলে আসলাম আমরা ঝাড়গ্রাম স্টেশন থেকে, বেশিটা ডিস্টেন্স না, চলে আসলাম শালবনী রিট্রিটে। আর ঢুকে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। প্রথমে ঢুকলাম আমরা, এই দেখো এইটা হচ্ছে রিসেপশন, আর তার সাইডে এইদিকে হচ্ছে পুরো এদিকে অনেক রুম আছে, তো তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো চলো আগে এন্ট্রিটা করে নিই। আর রিসর্টটার এরিয়াটা কিন্তু যদি বলি অনেকটা, প্রায় 13 বিঘা জমির ওপরে কিন্তু এই শালবনী রিট্রিটটা আছে। আর তার সাথে কিন্তু অনেকটা জায়গা নিয়ে, যেহেতু তোমাদেরকে ঘুরে দেখাতেও কিন্তু অনেক সময় লাগবে। চলো আগে এন্ট্রি করি। আচ্ছা, আমরা কিন্তু এই রিসেপশানে আমাদের এন্ট্রি পর্ব যেটা সেটা সেরে নিয়েছি। আর সবার কিন্তু এখানে আসার জন্য আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু সবারই ম্যান্ডেটরি। আর রিসেপশানটা আমি তোমাদের যদি দেখাই, দেখো জাস্ট অসাধারণ, এক কথায় যদি বলে একদম ঝাঁ চকচকে সুন্দর, আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। আমার কিন্তু বেশ ভালো লাগলো ঢুকে, রুম কি দেখবো, রিসেপশন দেখেই মন ভরে গেল। দেখো
দেখো ঢুকতে না ঢুকতে আমাদের কিন্তু এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, থ্যাংক ইউ। আচ্ছা, এই পুরোটাই কিন্তু ডাইনিং এরিয়া, তার সাথে হচ্ছে রিসেপশন। মানে ডাইনিং এরিয়াটা কিন্তু এনাদের অনেকটা বড়, প্রায় 50 থেকে 60 জন কিন্তু একসাথে বসে খেতে পারবে। আমরা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো ভালো করে। আর দেখো এটাই কিন্তু বেশ ভালো লাগছে। আর আমাদের যে হোমস্টে, আমাদের যে রুমটা দিয়েছে, আমাদের রিসর্টের যে রুমটা দিয়েছে সেটা একটু ওইদিকে আছে। আর এইদিকেও কিন্তু প্রচুর রুম আছে অনেক। আচ্ছা, এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। আমরা যে গাড়িটা করে এসেছি সেই গাড়িটাও দেখছো এখানেই পার্ক করা আছে। আচ্ছা, পার্কিং এরিয়ার পাশে দেখো এখানে একটা চিলড্রেন জোন আছে ছোট্ট, বেশ বাচ্চারা কিন্তু এখানে আসলে অনেকটা সময় কাটাতে পারবে। স্লিপ আছে, দোলনা আছে, বেশ ভালো লাগছে। দেখো রিসর্টের এরিয়াটা এতটা বড়, মানে তোমরা যদি সারাটা দিন এখানেই ঘোরাঘুরি করো তোমাদের একটা দিন মনে হয় এখানেই শুধু কেটে যাবে। দেখো আমি যে হেঁটে আসলাম এই দিকটাতে পুরো রুম ভর্তি, তার সাথে হচ্ছে মানে জায়গাটার আলাদাই পরিবেশ যেন। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি শালবনী রিট্রিটের একটা কটেজে, যার নাম হচ্ছে দুর্গাবাড়ি। আর এটা দুর্গাবাড়ির নাম তার কারণ হচ্ছে এটা অনেকটাই পুরনো একটা কটেজ। আর দেখতে পাচ্ছ দেওয়ালগুলো। আর এছাড়াও কিন্তু ওখানে আরও নতুন কটেজও আছে। আর তার মধ্যে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়েছে। মানে এত সুন্দর একটা জায়গা, তার সাথে এত সুন্দর পরিবেশ, আর তার সাথে বৃষ্টি। যাই হোক, চলো তোমাদেরকে রুম দেখাই। এইদিকে একটা D5 আর এদিকে D6, মানে রেলের কোচের মতন যে নাম্বার আছে সেই নাম্বার দেওয়া আছে। আচ্ছা, রুমটা একটু দেখাই তোমাদেরকে। দেখো এই হচ্ছে রুমের ভেতর প্রবেশ করলাম, অপূর্ব সুন্দর একটা রুম। রুমে ঢুকতেই দেখতে পেলাম এখানে কিন্তু একটা বড় সাইজের বেড আছে, তার সাথে এখানে বসার চেয়ার, এদিকে আয়না, তার সাথে এখানে দেখতে পাচ্ছ সব থেকে বড় কথা রুমে হেয়ার ড্রায়ার আছে। আচ্ছা, এদিকে একটা টেবিল আছে, টেবিলে কিন্তু অনেক কিছু আছে, চা বানানোর জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে এদিকে হচ্ছে এসি আছে। সব থেকে বড় কথা রুমে কিন্তু এরকম সুন্দর একটা, দেখো রুমের ব্যালকনি থেকে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আচ্ছা, ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখাই এবারে। এই হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমের ভেতরে দেখতে পাচ্ছ এদিকে একটা পাখা লাগানো আছে। এছাড়াও তোমরা যদি এদিকে ঘোরো, এদিকে দেখতে পাচ্ছ বডি ওয়াশ, এছাড়াও হ্যান্ড ওয়াশ, আর এছাড়াও শ্যাম্পু। এগুলো সমস্তটাই আছে, সমস্তটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। মানে এগুলো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। আর এদিকে তোমরা যদি চলে আসো, এদিকে একটা হ্যান্ড ওয়াশ আছে, আর এদিকে ডেন্টাল কিট আছে। এই ডেন্টাল কিটের মধ্যে তোমরা দুটো টুথব্রাশ, এছাড়াও একটা পেস্ট, এদিকে তোমরা একটা শেভিং কিট পেয়ে যাচ্ছ, আর এদিকে হচ্ছে বায়োটিকের একটা সোপও পেয়ে যাচ্ছ। যাই হোক, বেশ সুন্দর। আর একটা আয়না তো আছে, আর এদিকে দুটো টাওয়ালও দেওয়া হয়েছে। আর এটাও কিন্তু এটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আচ্ছা, রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে এখন লাঞ্চ করার জন্য। তার সাথে কিন্তু একবারে সাইট সিনও বেরোবো। আর আমরা কিন্তু আছি এই সুন্দর কটেজটাতে, এটা নাম হচ্ছে দুর্গাবাড়ি। এছাড়াও কিন্তু এনাদের এইদিকে ভর্তি প্রচুর কটেজ আছে। আর এখন যাচ্ছি হচ্ছে ডাইনিং এরিয়াটার দিকে। আর এনাদের এখানে হচ্ছে মানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাইরে খাওয়া দাওয়ার কোনো রকম চিন্তা করতে হবে না। তোমরা চাইলে কিন্তু রুমেও খাবার অর্ডার করে নিতে পারবে। আমরা কিন্তু ডাইনিং এরিয়াতেই যাচ্ছি, তার কারণ তোমাদের সাথে ডাইনিং এরিয়াটা শেয়ার করব। চাইলে তোমরা রুমেও কিন্তু খাবার অর্ডার করতে পারবে। আর দুপুরে কী কী খাচ্ছি আমরা সেগুলো শেয়ার করব। তোমরা সমস্তটাই এখানে মেনু কার্ড সিস্টেমে কিন্তু অর্ডার করতে পারবে। আর জায়গার পরিবেশটা খুব সুন্দর লাগছে। ধরো এই ঢুকলাম, এটা হচ্ছে শালবনী রিট্রিটের ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছ বেশ বড় একটা এরিয়া। আর এখানে কিন্তু অনেকজন, তোমরা প্রায় এখানে 50-60 জনেরও বেশি কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবে, যেটা বলছিলাম। আর ডাইনিং এরিয়াটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো, চারিদিকে এরকম সুন্দর কিন্তু ডেকোরেশন করা। আর তার সাথে যে পরিবেশটা অসাধারণ। চলে এসেছি ডাইনিং এরিয়াতে আর বসে গেছি লাঞ্চ করতে। ডাইনিং এরিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর আর কতটা বড় এরিয়া দেখালাম। আচ্ছা, আজকে লাঞ্চে কী কী আমরা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছি যে ভাত আছে, তার সাথে এখানে একটা পাঁপড় আছে। আচ্ছা, এদিকে যদি দেখি আলু ভাজা আছে, এই যে এটা কিন্তু ঝুরি ঝুরি আলু ভাজা যেটা। আচ্ছা, এদিকে গ্রিন স্যালাড, এদিকে দেখতে পাচ্ছি যে ডাল আছে, তার সাথে এদিকে হচ্ছে আলু পোস্ত, আর এদিকে দিয়েছে যে পটল আলু দিয়ে একটা তরকারি করা আছে। আচ্ছা, আর এদিকে হচ্ছে কাতলা মাছের কারি, আর তার সাথে এই যে চাটনি আছে, আর এদিকে মিষ্টি আছে, মানে চাটনি পাঁপড় মিষ্টিও আছে। মানে একটা খুব সুন্দর একটা পারফেক্ট খাওয়া দাওয়া যাকে বলে। আর এই খাওয়াটার প্রাইস পড়েছে আমাদের 310। এছাড়াও তোমরা এখানে কিন্তু ভেজ থালি, চিকেন, মাটন সমস্ত কিছু অর্ডার করে খেতে পারবে। আচ্ছা, এই হচ্ছে তার মেনু কার্ড। মেনু কার্ডে দেখো বেশ কিছু কিন্তু এখানে প্রাইস তোমাদেরকে শো করে দিলাম, তোমরা এইগুলো দেখে কিন্তু অর্ডার করে খেতে পারবে। চলো খাওয়া দাওয়া করে বলবো খাওয়া দাওয়া টেস্ট কেমন।
ডাল আর আলু পোস্তটা দিয়ে খেলাম, জাস্ট ফাটাফাটি হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আর তার সাথে এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা তো এটা তো বাঙালি সব থেকে প্রিয়। আর এদিকে আলু পটলের কারি আছে, আবার এদিকে মাছও আছে। চলো তাড়াতাড়ি শেষ করি, কারণ সাইট সিন করতে হবে। এই রিসর্টটা যেহেতু একদম জঙ্গলের মধ্যে, তার জন্য এখানে কিন্তু অনেক সময় হাতি চলে আসে। তো হাতি যাতে পারাপার করতে না পারে তার জন্য কিন্তু এরকম বড় বড় হাইড্রেন করা আছে। দেখো বেশ অনেকটা মানে ডিস্টেন্স, তার সাথে কিন্তু অনেকটা গভীর, যাতে মানে এটা কিন্তু পুরো রিসর্ট জুড়ে এরকম পুরোটাই ঘেরাও করা আছে। মানে এখানে কোনো পাঁচিল নেই, এইরকম বড় বড় হাইড্রেন থাকলে কিন্তু হাতি যেহেতু পারাপার করতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো করা থাকে। আর শুধুমাত্র এই জায়গাটাতে আর এই জায়গাটাতে একমাত্র এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 24 আওয়ার্স এখানে সিকিউরিটি থাকে। তো কোনো রকম যাতে অসুবিধা বা কিছু নাই হয় তার জন্য কিন্তু এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে। আর তার সাথে এই জায়গাটাতে কিন্তু গাড়ি এবং আমরা সমস্ত কিছু পারাপার করছি। এটা আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, আর এই গাড়িটা করে আমরা সাইট সিন করবো, তার কারণ এই গাড়িটা করে আমরা এসেছিলাম। আর এই দাদার ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দেবো, খুব ভালো লোক আর খুব সুন্দরভাবে ঘোরায়। চলো আচ্ছা, চলো দাদার থেকে একটু জেনে নিই যে কী দেখা যেতে পারে। আজকে কটা স্পট হবে তাও? দেরি হয়ে গেছে, দেখা যাক। দূরের থেকে শুরু করি, কনক দুর্গা মন্দির থেকে শুরু করি। সবার প্রথম কনক দুর্গা মন্দির। আচ্ছা চলো দেখা যাক, কারণ জানো আমরা মানে সকালেই দেখালাম, ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। আমাদের এখানে ঢোকার কথা ছিল 8:30 থেকে 9টার মধ্যে, সেখানে আমরা ঢুকেছি 12:30 থেকে 1টা। এতটা দেরি হয়ে গেছে। আর এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় 3টে বাজতে যাচ্ছে। আর তার মধ্যে মেঘলাও করেছে, ওয়েদারটা দেখো, তোমাদেরকে দেখাই, এরকম মেঘ করেছে। আর তার আগে একটু আগে 2 পশলা বৃষ্টিও হয়ে গেছে। যাই হোক চলো, বৃষ্টি যদি পাই তো সেটাও দেখাবো। আর তার সাথে এই হচ্ছে এখন ওয়েদার, আর কটা স্পট দেখতে পাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। প্রথম শুরু করছি আমরা কনক দুর্গা মন্দির থেকে, আর বাকি যেগুলো ঘোরাবে সমস্তটাই তোমাদের দেখাবো। এখন আমরা যে কনক দুর্গা মন্দির যাচ্ছি, তার যাওয়ার পথে রাস্তায় আমরা একটা দারুণ দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম। সেটা হচ্ছে এই যে গাছগুলোতে মানে এই গাছগুলোতে অসংখ্য সব বিদেশি পাখি এসে বসে আছে। আমরা হয়তো নামও জানি না এইগুলোর, তো দেখতে বেশ ভালো লাগছে, যার জন্য দাঁড়ালাম। চলো তোমাদেরকে পাখিগুলো একটু দেখাই। আমরা এখন দাঁড়িয়েছি কেন্দুয়া গ্রামে। আর এই যে পাখিগুলো তোমাদের সাথে যেগুলো শেয়ার করছিলাম, তো পাখিগুলোর নাম হচ্ছে শামুক খোল। এরা সাধারণত শামুক খায় বলে এই নাম, মানে নাম সেটা হচ্ছে আমি গুগলে দেখলাম, কারণ পাখিগুলোকে তো চিনি না, ছবি দেখে ChatGPT আমাকে সেটাই বললো। আর ইংলিশের নাম হচ্ছে এশিয়ান ওপেন বিল স্ট্রোক, যেটা দেখলাম আর কি। আর পাখিগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো এরকম ভর্তি এই গাছগুলোতে, এইদিকে এই পাশেও কিন্তু ভর্তি আছে। আর এই পাখিগুলো সাধারণত এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4-5 মাসে কিন্তু এই বর্ষার কালটাতেই থাকে। শীত পড়লে কিন্তু পাখিগুলো আবারও চলে যায়। যাই হোক, তোমরা যদি বর্ষায় আসো অবশ্যই পাখিগুলোর কিন্তু দেখা পাবে। আর এই কেন্দুয়া গ্রামে দাঁড়ালে কিন্তু এই দাদার সাথে যদি ঘোরো তাহলে এখানে দাঁড় করাবে, তার সাথে কিন্তু তোমরা পাখিগুলোকে দেখতে পারবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে যাই কনক দুর্গা মন্দির। চলে আসলাম আজকের প্রথম স্পট কনক দুর্গা মন্দির দেখার জন্য। এটা হচ্ছে পার্কিং এরিয়া, তার সাথে এখানে একটা দোকান এবং টয়লেট আছে। আর এইদিকে হচ্ছে মন্দির। চলো আচ্ছা দেখো, এখন কিন্তু আমরা এই সুন্দর রাস্তাটা ধরে একদম মন্দিরের সামনের দিকে যাচ্ছি। আর বৃষ্টি যেহেতু হয়েছে গাছগুলো সামান্য ভিজে আছে, আর তার সাথে বর্ষাকালে তো জানোই যে গাছগুলো যেন একদম সবুজে ভরা থাকে। আর এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো মন্দিরের সামনে যাই, মন্দিরটা দেখাচ্ছি। আচ্ছা একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে যদি কেউ আসো তোমরা খাবার দাবারের জিনিস বা ব্যাগ এখানে সাথে না আনাই ভালো, নাহলে সেটা রিটার্ন যেতে হবে না, সেটা চলে যাবে হনুমানের কাছে। তার কারণ এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত আছে। চলে আসলাম, এই হচ্ছে কনক দুর্গা মন্দির। আর এই কনক দুর্গার মন্দির হচ্ছে, এখানে মা দুর্গাকে কনক রূপে পূজা করা হয়, তাই এখানে মাকে কনক দুর্গা, মানে তাই মন্দিরটার নাম হচ্ছে কনক দুর্গা মন্দির। আর কনক কথার অর্থ হচ্ছে শব্দ বা সোনা। আর এই যে দেখো, এটা হচ্ছে নতুন মন্দির। এছাড়াও এখানে একটা প্রাচীন মন্দির ছিল, এটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা এরকম জঙ্গল আছে, আর জঙ্গলের মাঝখানেই কিন্তু এই মন্দিরটা। আর এই মন্দিরের চারিপাশে প্রচুর এই যে এরকম হনুমান কিন্তু তোমরা দেখতে পারবে। আর এখানে আসলে অবশ্যই যেটা বললাম তোমাদেরকে, খাবার দাবার সাথে না আনাই ভালো। আর এই যে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। হালকা একটু বৃষ্টি হয়েছে একটু আগেই, আর তার জন্য জায়গাটা যেন আলাদাইভাবে মানে ফুটে উঠেছে আর কি বলতে পারছি। মন্দিরটা কিন্তু প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আর সবথেকে বড় কথা, এই মন্দিরটা হচ্ছে মানে এখানকার লোককথায় প্রচলিত। চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহের স্বপ্নাদেশে নাকি এই মন্দিরটা তৈরি হয়েছিল। আর এটা পুরনো মন্দিরটা না, এটা হচ্ছে নতুন করে তৈরি করা হয়েছে। আমরা এখন এইরকম একটা রাস্তা দিয়ে, এই যে মন্দিরের পাশে যেটা দেখাচ্ছিলাম, এটা দিয়ে এখন যাচ্ছি ডুলুং নদীর ওখানটাতে। কেমন ভিউ পাই সেটা তোমাদেরকে দেখাবো। দেখো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, এইরকম চারিদিকে এরকম গাছ আর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি।
অসাধারণ লাগছে, অসাধারণ। আচ্ছা, এই যে দেখো এখন চলে এসেছি ডুলুং নদীর সামনে। এখন জলের পরিমাণ কিছুটা কম আছে, যেহেতু এখনও প্রপার মানে বর্ষাটা এখনও পড়েনি, যেহেতু মোটামুটি আগস্ট মাসে যদি তোমরা আসো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর জল দেখতে পারবে। চলে এসেছি, এই নদীটা কিন্তু অনেকটা জল থাকে, বেশ কিছুটা সামনে দেখা যাচ্ছে, দূরে সবাই মাছ ধরছে, স্নান করছে, সাঁতার কাটছে সবাই। একটা সুন্দর বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, মানে দেখে কিন্তু বেশ মনটা জুড়িয়ে গেল দেখে। আর এখানে এটা কিন্তু বর্ষাকালে আসলে তোমরা প্রচুর জলের পরিমাণ দেখতে পারবে, মানে হয়তো এই জায়গাটাতে আসতেও পারবে না, আমি যে আসলাম। আর এই জায়গাটা দিয়ে জলটা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখো। আচ্ছা, এখানে কিন্তু কার পার্কিংয়ের জন্য 50 টাকা লাগলো। আমরা এখন প্রবেশ করলাম রাজবাড়ির ভেতরে, চলে আসলাম সেকেন্ড স্পট দেখার জন্য, সেটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, সত্যিই যেন রাজবাড়ির মতনই। চারিদিকটা দেখো পুরো একদম মানে ভগ্ন, প্রায় বহু পুরনো, কত বছরের পুরনো একটা কুয়ো। এখানে কিন্তু একটা মন্দির আছে, আর এটা কিন্তু নতুন দেখে মনে হচ্ছে। আর ওদিকে অনেকগুলো মন্দির আছে যেগুলো বহু পুরনো, দেখতেই পাচ্ছ স্ট্রাকচারগুলো দেখলে বোঝা যাবে কতটা পুরনো। এটা কিন্তু নতুন তৈরি করা। এছাড়াও ভেতরে মনে হচ্ছে একটা মন্দির আছে, চলো তোমাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 300 থেকে 400 বছর পুরনো একটা রাজবাড়ির ভেতরে। আর জায়গাটা শুধু একটু দেখো তোমরা, কীরকম লাগছে দেখলে কিন্তু একটা কোনো মুভির যে ক্লিপে, মানে একটা মুভির যে সিনের মতন, সেটা কিন্তু কম না কোনো অর্থেই। দেখো এই দিকটা দেখতে পাচ্ছ, আর সব থেকে বড় কথা এই দিকটা তোমাদেরকে একটু দেখাই, দেখো কেমন লাগছে। আচ্ছা, এখানে দেখো এই একটা মন্দির আছে, আর মন্দিরটা তো পুরনো অবশ্যই, কতটা মন্দিরটা তালা দেওয়া, ভেতরে যাওয়া যাবে না, নাহলে দেখাতাম তোমাদেরকে। দেখো কি দারুণ লাগছে মন্দিরটা এখান থেকে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি ট্রাইবেল মিউজিয়ামে। এখানে আদিবাসীদের সমস্ত ব্যবহৃত করা জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু বাদ্যযন্ত্র, এটা কিন্তু মিউজিয়ামের মতন সাজানো আছে ভেতরটা। চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। এই হচ্ছে ট্রাইবেল মিউজিয়ামের গেট, আর এখানে কিন্তু লেখাই আছে সোমবার কিন্তু পূর্ণ দিবস বন্ধ থাকে, আর সপ্তাহে অন্যান্য দিন হচ্ছে বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। মানে আমাদের হাতে আর বেশি না, মাত্র 5 মিনিট সময় আছে। বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে আছে, তার সাথে কিন্তু এখানেও আছে আদিবাসীদের সব থেকে ফেমাস যে বাদ্য। এই হচ্ছে কিন্তু আমরা ঢুকেছি হচ্ছে ট্রাইবেল মিউজিয়াম। সমস্ত আদিবাসীদের নৃত্য থেকে শুরু করে তাদের ব্যবহৃত জিনিসপত্র, মিউজিক, মানে তাদের যে ঢাক ঢোল, সমস্ত কিছু এখানে আছে। দেখো তাদের ছবি দিয়ে এখানে বোঝানো আছে, তাদের ব্যবহৃত থালা বাসন, এদিকে হচ্ছে তাদের অস্ত্রশস্ত্র যেগুলো ব্যবহার করে। তার মা ঢুকলো এখন। ট্রাইবেল মিউজিয়ামের চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এখন এই যে দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, আর তার মাঝখানে কিন্তু এই যে মিউজিয়াম। তো চলো এবার যাবো হচ্ছে অন্য নেক্সট স্পটে। এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি, কিন্তু এর ভেতরে কিন্তু কোনো রকমভাবেই ঢোকা যাবে না, কারণ ভেতরটা হচ্ছে আর কি বুকিং করে তোমরা এখানে থাকা খাওয়া করতে পারবে। সেটার জন্য তোমাদেরকে ইমেলটা দিয়ে দিচ্ছি। এর সামনে লেখাই আছে নো এন্ট্রি উইদাউট বুকিং। আর এটা হচ্ছে এই যে www.com ঝাড়গ্রাম প্যালেস, এই যে যেটা লেখা heritage.com, এখানে তোমরা কিন্তু বুকিং করতে পারো। এখন চলে এসেছি আমরা সাবিত্রী মন্দিরে। এই যে দেখো এই হচ্ছে সাবিত্রী মন্দির, এখানে বেশ কিছু ইতিহাস লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। প্রায় 350 বছরের কিন্তু পুরনো। এই হচ্ছে মন্দিরের সময়সূচি, তোমরা একটু দেখে নেবে। সন্ধ্যেবেলা কিন্তু 8টা অবধি খোলা আছে। তো চলো ভেতরে যাই। এই হচ্ছে কিন্তু সাবিত্রী মন্দির, আর 350 বছর ধরে কিন্তু এখনও কিন্তু এই মন্দিরে নিত্য পূজা হয়ে আসে। জয় মা। একটা ঝিল আছে, বেশ একটা বড় আকারের আর কি। আর জলটা তো দেখে বেশ পরিষ্কার মনে হচ্ছে। এখানে কিন্তু অনেকেই স্নান করে, মানে পাড়ার প্রতিবেশী মানুষজনরা ওই পাড়ে করছে কিছু মানুষ। আর ঝিলটা দেখো এখন কিন্তু ঠিক এরকমই সুন্দর। চলে আসলাম আবারও রিসর্টে। দেখতে পাচ্ছ এই যে দাদা কিন্তু একদম গাড়ি আমাদের একদম কটেজের সামনেই নিয়ে চলে এসেছে, মানে একদম রিসর্টের ভেতরে আমরা কটেজের সামনে গাড়ি থেকে নামছি। ঝাড়গ্রামের একটা খুব সুন্দর রিসর্ট, শালবনী রিসর্ট, শালবনী রিট্রিটে। আর দেখতে পাচ্ছ এখন প্রায় ঘড়ির কাঁটার সন্ধ্যে 8টা বাজতে যাচ্ছে। আর চারিদিকের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম চারিদিকে জঙ্গল, তার মাঝে কিন্তু এই রিসর্টটা, মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, যেটা তোমরা এখানে যদি না আসো সেটা হয়তো মুখে বলে
মানে সেই জায়গাটাকে অনুভব করা যাবে না। তোমরা যদি এখানে আসো তাহলে প্রকৃতি কী জিনিস সেটা তো তাহলে তোমরা এখানে আসলে বুঝতে পারবে। আচ্ছা, ঘড়ির কাঁটা এখন কিন্তু প্রায় 11:15 বাজতে যায়, আর এখন কিন্তু আমরা ডিনারটা করে নেবো। ডিনারের টাইম হচ্ছে এখানে সন্ধ্যে মানে রাত 10টার মধ্যে। তোমাদেরকে যদি ডাইনিংয়ে যাও তাহলে কিন্তু মানে 10টার মধ্যে করে নিতে হবে, আর যদি রুমে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10:30টার মধ্যে লাস্ট অর্ডার করে নিতে হবে। তারপরে কিন্তু আর অর্ডার করলে কোনো রকম খাবার পাওয়া যাবে না। আমরা কিন্তু 10:30টার মধ্যে খাবার অর্ডার করে আনিয়ে নিয়েছিলাম। আর রাতে আজকে আমরা কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, রাত্রেবেলা দেখতে পাচ্ছ আমরা এখানে নিয়েছি কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই যে চিলি চিকেনের কোয়ান্টিটি যদি বলি, এরকম কিন্তু একটা বাটিতে এরকম কোয়ান্টিটি আছে, তাতে ফ্রাইড রাইসের কোয়ান্টিটিও কিন্তু এরকম। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর রান্নাবান্না যদি বলি, এনাদের বাঙালি আইটেম থেকে চাইনিজ আইটেমটা আমার বেশি ভালো লাগলো। ফ্রাইড রাইস চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছে। এখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট। কালকে সকালবেলা অনেকগুলো সাইট সিন আছে, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম শালবনি রিট্রিট থেকে। খুবই সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছ তোমরা। চারিদিকে শুধু হচ্ছে পাখির ডাক। মানে আমি দেখো দাঁড়িয়ে আছি একটা জঙ্গলের মাঝখানে একটা রিসর্টে, যেখানে তোমরা শুধু পাখির ডাক তো পাচ্ছই, আর সাথে পাবে একটা অদ্ভুত নীরবতা। মানে ঘুম থেকে উঠে যদি এইরকম দৃশ্য দেখতে হয় তাহলে পুরো দিনটাই কিন্তু ভালো যাবে। তা তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। এখন দেখো জাস্ট এই যে আমি রুম থেকে বেরালাম, আর রুম থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ চারিদিকে এইরকম সুন্দর কিন্তু ফরেস্ট। আচ্ছা, আমরা যেই দুর্গাবাড়িতে আছি এর ভাড়া হচ্ছে 3,500 টাকা উইথ জিএসটি, আর এর সাথে তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে। চলো এরপর তোমাদেরকে বলে দিই কটেজ এবং টেন্টের কি ভাড়া আছে। প্রত্যেকটা রুমের যেমন আলাদা নাম্বার আছে, তার সাথে নামও কিন্তু আলাদা আছে। যেমন আমি যদি এই যে দেখতে পাচ্ছ এই রিসর্টটা যেমন একটা নাম আছে পলাশ, আর এছাড়াও কিন্তু ওখানে আছে মহুয়া, এরকম কিন্তু প্রত্যেকটা রিসর্টের আলাদা নাম। আর আচ্ছা, এখন তোমাদের যে কটেজগুলো দেখাচ্ছি এর ফেয়ার হচ্ছে 4,500 টাকা উইথ জিএসটি, আর এইটার সাথেও কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমাদেরকে দেখাচ্ছি সুইস টেন্ট। এই সুইস টেন্টের ভাড়া শুরু হচ্ছে মাত্র 2800 টাকা করে উইথ জিএসটি। আর এই দিকে আমি চলে আসলাম, এই দিকে একদম কিন্তু আছে দেখো অনেকগুলো সুইস টেন্ট। প্রায় এখানে এইদিকে 4টে আর এইদিকে 2টো, প্রায় 6টা মতন কিন্তু এখানে সুইস টেন্ট আছে। আর এইগুলো যে সাইজ যে একদম ছোট তা কিন্তু না, বেশ বড়, দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে। আর তার সাথে ভেতরেও কিন্তু বেশ অনেকটা জায়গা আছে। সামনেটা দেখতে পাচ্ছ এরকম সুন্দর বসার জায়গা আছে, টি টেবিল আছে, আর সুন্দর একটা ল্যাম্প চলবে। জঙ্গলের মাঝখানে যদি তোমরা এরকম একটা জায়গায় থাকো তাহলে কিন্তু আমি মনে করি তোমাদের দিনটা বা উইকেন্ডটা খুব সুন্দরভাবে কাটবে। রিসেপশনে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখতে পেলাম এই বসার জায়গাগুলো। তোমরা কিন্তু চাইলে এখানে বসে বেশ অনেকটা সময় কিন্তু কাটাতে পারবে। মানে এরকম জঙ্গলের মধ্যে এরকম জায়গায় বসে রাত্রেবেলা হোক বা দিনের বেলায় সুন্দর বসে কিন্তু তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। দেখো আচ্ছা, বসে গেছি এখন ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে কী কী নিয়েছি আমরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা ব্রেকফাস্টে কিন্তু তোমরা রুমের যে ট্যারিফটা আছে সেই রুমের ট্যারিফের সাথে কিন্তু ইনক্লুড, আলাদা করে ব্রেকফাস্টের জন্য তোমাদেরকে কোনো পে করতে হবে না। ব্রেকফাস্টে তোমরা কী কী নিতে পারবে একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু আছে এই যে পুরি দেখতে পাচ্ছ। আচ্ছা, পুরির সাথে কিন্তু এই যে এরকম সাদা আলুর তরকারি যেটাকে আমরা বলি সেরকম কিন্তু সবজি দিয়েছে। আচ্ছা, তার সাথে এখানে দেখতে পাচ্ছ এই যে পোহা, এই যে পোহা তোমরা নিতে পারবে। এদিকে আছে দেখো কলা দিয়েছে, আমরা যেহেতু 3 জন আছি তো 3 পিস। এদিকে চাইলে কিন্তু তোমরা ডিমের পোচ নিতে পারবে। এই যে ডিমের পোচও আছে, তার সাথে এখানে যে ডিমের অমলেটও আছে, তোমরা চাইলে কিন্তু অমলেটও নিতে পারবে। তো তোমরা যেটা চাইবে সেটা কিন্তু ওনারাই দেবে। বাফেট সিস্টেম যেহেতু আছে, তোমরা যেরকম খেতে চাইবে সেরকমটাই দেওয়া হবে। তাহলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াগুলো শেষ করে নিই। আর তারপরে কিন্তু আমাদের গাড়ি এসে গেছে, সাইট সিনে কিন্তু মাত্র ব্রেকফাস্ট করে বেরোলাম। চলো এখন যাচ্ছি হচ্ছে সাইট সিন করার জন্য। আর গাড়ি কিন্তু চলে এসেছে, যেই গাড়ি করে আমরা কালকে স্টেশন থেকে এসেছি এবং সাইট সিন করেছি, সেই গৌতমদার গাড়ি করেই আমরা কিন্তু আবারও এখন পুরো সাইট সিনগুলো করবো। আজকে কী কী ঘুরবো একটু বলে দাও। আজকে আমরা এখান থেকে চলে যাবো সোজা বেলপাহাড়ি। আচ্ছা, বেলপাহাড়িতে টাউন পেরিয়ে জঙ্গলে ঢুকে যাবো। পাহাড়ে জঙ্গলে ফলস, লেক, পাহাড়, আচ্ছা আচ্ছা, জঙ্গল। মোটামুটি আজকে বিকেল হয়ে যাবে তাহলে সব কিছু। আজকে ফিরতে ফিরতে বিকেল। আচ্ছা, তোমার নাম্বারটা একবার বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9749491327। আচ্ছা, তা শুনে নিলে। এছাড়াও আমি কিন্তু তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি নাম্বারটা। তোমরা অবশ্যই কিন্তু ঝাড়গ্রাম আসলে এই দাদার সাথে ঘুরবে, এইটুকু বলি, কেউ নিরাশ হবে না, সবার ভালো লাগবে। তো চলো। চলে আসলাম আমাদের প্রথম স্পট, সেটা হচ্ছে ঢাঙি কুসুম জায়গাটার নাম।
আর এই হচ্ছে এখানে পার্কিং, গাড়িটা এখানে রাখা হয়েছে। আমরা এখন এই দিক দিয়ে এগিয়ে যাব, আর যে ওয়াটারফলসটা দেখবো সেটার নাম হচ্ছে হুদুদ। ঠিক আছে, সব পাথরের, কত সুন্দর হাতের কাজ। তোমরা এখানে আসলে অবশ্যই এগুলো কিনে নিয়ে যেতে পারো। আচ্ছা, এইভাবেই কিন্তু এই যে পাথর কেটে দাদা বানাচ্ছে, দেখো এই পাথর কেটে কেটে এরকম সুন্দর সুন্দর থালা আর পাথরের বাটিগুলো যেগুলো তৈরি করছে। আচ্ছা, ফলসে যাওয়ার জন্য কিন্তু দেখো এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আচ্ছা, এই দিকটা থেকে এখন আমরা এই দিকে নেমে যাচ্ছি, আর এই দিকেই কিন্তু ওই ওয়াটারফলসটা আছে, হুদুদ ওয়াটারফলস। কিন্তু জল এখন অনেকটাই কম পরিমাণে আছে। চলে আসলাম হুদুদ ওয়াটারফলসে, কিন্তু জলের পরিমাণ একদমই অল্প। এই দেখো, এই পড়ছে আর এই চলে যাচ্ছে, কারণ বৃষ্টি কিন্তু এখনও সেইভাবে, মানে বুঝতেই পারছো, আমরাও নিজেরা ঘুরছি, আজকে জুলাই মাসের 2 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো বৃষ্টিরও সেইভাবে দেখা নেই যে বৃষ্টি হলে যে প্রপার একটু জল থাকবে। কারণ এই জায়গাটাতে কিন্তু ভালো পরিমাণে জল পড়ে, এইসব জায়গায় নামা পর্যন্ত যায় না, এতটাই জল থাকে এইসব পাথরগুলোতে। ঢাঙ্গি কুসুম ঘুরে আসার পর আমরা একটা খুব সুন্দর জায়গায় এসেছি। এটা হচ্ছে ঝাড়গ্রামের একদম একটা অফবিট জায়গা তোমরা বলতে পারো, সেটা হচ্ছে কেতুকি লেক। এই জায়গাটা তোমরা হয়তো আগে কখনোই দেখোনি, আমি নিজেও প্রথমবার আসলাম, আর তোমরা হয়তো ভিডিওতেও সেইভাবে কখনো দেখোনি। এত সুন্দর একটা জায়গা, চারিদিকের পরিবেশটা তো মানে খুবই সুন্দর লাগছে, এরকম লেক, তার পাশে এরকম ফাঁকা জায়গা। আর সব কিছুর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমার এই যে ক্যামেরাটা, গোপ্রোটা খারাপ হয়ে গেল আর কি, কোনোভাবেই আর কি ফুটেজ নিতে পারছি না আমি তো সেইভাবে, তাই জন্য তোমাদেরকে হয়তো আর জানি না কিভাবে ভিডিওটা আমি প্রেজেন্ট করতে পারবো। তো যেমনই হবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আমার ফোন থেকে যতটা সম্ভব হবে, তোমরা অবশ্যই একটু মানিয়ে নেবে, আর বাকি সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু ভিডিওতে থাকবে। আচ্ছা, খুবই সুন্দর একটা জায়গা, যেটা তোমাদেরকে বলছিলাম। তোমরা অবশ্যই যখন এই দাদার সাথে ঘুরবে, দাদা কিন্তু তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবে। এটা হচ্ছে কেতুকি লেক, আর নাম অনেক, মানে বোর্ডে কিন্তু নাম আছে একটা কেতুকি ঝর্ণা বলে, কিন্তু এটা ঝর্ণা না, লেখাটা ভুল আছে, এটা হচ্ছে একটা লেক। আমরা এখন কাকড়াঝোড়ের একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এটাই কিন্তু কাকড়াঝোড়ের মেন আকর্ষণ। জায়গাটা কত সুন্দর লাগছে শুধু দেখো, মনে হচ্ছে যেন কোথায় একটা চলে এসেছি। অপূর্ব সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি কিন্তু এখন যাচ্ছে। আচ্ছা, কাকড়াঝোড়ের যেই জায়গাটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম, সেখান থেকে আমরা চলে আসলাম মেন ফরেস্টের দিকে। এইখানে গাড়িটা এসে, এটা মানে নির্দিষ্ট কোনো জায়গা না, এখানে এসে গাড়িটা জাস্ট দাঁড়াবে একটা জায়গায়। আর কারণ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু পুরুলিয়ার দিকে। আমরা আসলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, কতটা সুন্দর একটা পরিবেশ, মানে রাস্তা দিয়ে এসেছি দেখতেই পাচ্ছ, দুই দিকে এরকম জঙ্গল, আর তার মাঝখানে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে, আর গাড়িটা এখানে দাঁড়িয়েছে। আমরা চারিদিকে এই পরিবেশটাকে একটু উপভোগ করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আলাম। অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে এরকম জঙ্গলের মাঝখানে দাঁড়াতে। আর কাকড়াঝোড়ে কিন্তু এটাই বেশি আকর্ষণ, আর সবাই কিন্তু যখন আসে কাকড়াঝোড়ে এই জায়গাটাতে কিন্তু অবশ্যই আসে। তো দাদার সাথে তোমরা যখন আসবে, দাদা কিন্তু তোমাদেরকে অবশ্যই জায়গাটা ঘুরে, তাহলে চলো চলে যাই নেক্সট স্পটে। এখনও কিন্তু অনেকগুলো স্পট আছে আমাদের ঘোরার জন্য। আচ্ছা, ঝাড়গ্রাম ট্যুরে আমাদের যেটা সব থেকে অসম্পূর্ণ ছিল সেটাও সম্পূর্ণ হয়ে গেল, সেটা হচ্ছে বৃষ্টি। বর্ষায় এসেছি, আর যদি বৃষ্টি না পাই তাহলে সেই জায়গাটাকে কীভাবে উপভোগ করব। আমরা যাচ্ছিলাম হচ্ছে গাড্রাসিনী পাহাড়ে। এই যে সোজাসুজি আমি তোমাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে গাড্রাসিনী পাহাড়, আর ওই যে দূরে যদি আমি জুম করি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে ওপরে আছে কিন্তু মন্দিরটা, অনেকটাই কিন্তু উঁচুতে অবস্থিত পাহাড়টার মানে এই যে মন্দিরটা আছে। আচ্ছা, চলে এসেছি আমাদের পরবর্তী যেটা স্পট ঘোরার জন্য, সেটা হচ্ছে গাড্রাসিনী পাহাড়। তোমাদেরকে একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গাড্রাসিনী পাহাড় যাওয়ার পথে যে উপরে যে মন্দিরটা আছে পাহাড়ে, এটা অনেকটা উঁচুতে। তো এই রাস্তা দিয়ে যদি এখন হেঁটে যাই পুরোটা, তো অনেকটা সময় লাগবে। তুমি পাহাড়ে যেতেই পারো, ওপরে কিন্তু মানে নামার পথে নিচে ওদিক দিয়ে যখন নামবে তোমরা, ওদিকে একটা গুহাও পাবে। তো সেই গুহাটার মধ্যেও কিন্তু তোমরা চাইলে ঢুকতে পারবে, ঠিক আছে। আর আমরা যেতে পারছি না তার কারণ আমাদের আরও দুটো স্পট তোমাদের দেখানো আছে, তাই জন্যই। তোমরা যদি মনে করো বাকি এর পরে যে দুটো স্পট আছে সেগুলো স্কিপ করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পাহাড়ে উঠতে পারো। আর যদি মনে করো সমস্তটাই ঘুরতে হবে, তাহলে কিন্তু গাড্রাসিনী পাহাড়ে ওপরে ওঠাটা সম্ভব হবে না। তার কারণ এইরকম রাস্তা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে এক্ষুনি দেখো সবে মাত্র, আর এইরকম জল আছে ওপর দিয়েই কিন্তু জলটা এই রাস্তা দিয়েই আসে। তো সেক্ষেত্রে কিন্তু মানে ওঠা নামাতে অনেকটাই কষ্ট হবে যদি বৃষ্টি হয়। কত সুন্দর একটা জায়গা, চারিদিকে এরকম জঙ্গল, আর এই রাস্তাটা দিয়ে সোজা ওপরে চলে যাচ্ছে পাহাড়ের দিকে, আর বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর মাঝখানে এই যে দেখো বৃষ্টির আওয়াজ, জল পড়ছে, রাস্তাটাও ভেজা, এক অন্যরকম যেন পরিবেশ সৃষ্টি করে। আচ্ছা,
গার্ডাসেনি পাহাড়ের পর আমরা যেটা চলে আসলাম আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে খেদারানি। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, দেখো পুরো এরকম সামনে একটা চারিদিকে এরকম ছোট ছোট পাহাড়ের ভিউ, আর তার মাঝখানে একটা লেক মতন আছে, আর এদিকে দেখো একটা ব্রিজ আছে। বেশ ভালো লাগছে পুরো চারিদিকের পরিবেশটা। এই নিচটাতে দেখো জল ছাড়া হচ্ছে এদিকে, আর ওই যে ওদিক থেকেও। আচ্ছা, এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় কিন্তু 4:30 মতন বাজতে যাচ্ছে। আর আজকে দুপুরে যেহেতু লাঞ্চ করা হয়নি, তো এখন লাঞ্চের জন্য আমরা চলে এসেছি একটা জায়গাতে। আর তোমাদের একটা কথা বলে দিই, আজকে যদি লাঞ্চ করো তোমরা কিন্তু রিসর্টে তোমরা লাঞ্চ করতে পারবে না, তো তোমাদের বাইরেই করতে হবে, কারণ সাইট সিন করতে করতে ফিরতে ফিরতে প্রায় 6টা থেকে 6:30 বেজে যায়। আমাদের এই লাঞ্চ করার জন্য যে জায়গাটা আমরা এসেছি সেখানে কিন্তু আমাদের ড্রাইভার দাদা অর্থাৎ গৌতম দা নিজে নিয়ে আসলো আর কি, কারণ এই জায়গাটা নাকি খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। আর এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আগে থেকে তোমাদেরকে ফোনে অর্ডার দিয়ে দিতে হবে, সেটা ড্রাইভার দাদা নিজেই মানে গৌতম দা নিজেই আগে থেকে অর্ডার দিয়ে দিই। এই দেখো এখানে লেখা আছে খাদ্য ছায়া, সম্পূর্ণ কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। তো যাই হোক, চলো কেমন খাওয়া দাওয়ার টেস্ট সেটা তোমাদের সাথে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে দিয়েছে এই যে ভাত, তার সাথে এদিকে হচ্ছে আলুর চোখা, এদিকে হচ্ছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, এদিকে স্যালাড, পাঁপড়, আচ্ছা এদিকে চাটনি আছে, পোস্ত বড়া, এদিকে হচ্ছে একটা সবজি আছে, তার সাথে এদিকে দিয়েছে আলু পোস্ত, আর এই হচ্ছে ডাল। মানে একটা দুর্দান্ত এলাই খাওয়া দাওয়া কিন্তু। এই ওয়াটারফল আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট যে স্পটটাতে, সেটা হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। আর আজকে এটাই হচ্ছে আমাদের মানে ঘোরার জন্য শেষ স্পট। তার কারণ এরপরে আমরা আবারও রিসর্টে চলে যাব, আর রিসর্টে যেতে যেতেই কিন্তু প্রায় 6:30 থেকে 6:45 বেজে যাবে, কারণ অনেকটাই ডিস্টেন্স। আর শেষ এই কারণেই বললাম, কারণ আমাদের কাছে আর হাতে সময় নেই। তোমরা যদি চাও তোমরা কিন্তু জুটা ঘুরতে পারো। যাওয়ার পথে আমি তোমাদেরকে জুয়ের সামনেটা দেখিয়ে দেবো। আচ্ছা, জুটা কেন দেখতে পারলাম না, তার কারণ হচ্ছে আমাদের ট্রেন কিন্তু লেট করেছিল। আমাদের প্ল্যানে ছিল জুটা হচ্ছে প্রথম দিন ঘোরার জন্য। তোমরা যখন আসবে, তোমরা যখন 2 দিন থাকবে, সেক্ষেত্রে প্রথম দিন যখন সকালবেলা পৌঁছাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু প্রথম দিন কিন্তু জুটা অবশ্যই রাখবে তোমরা। দাদা নিজেই ঘুরিয়ে দেবে জুটা প্রথম দিন। আমাদের ঘোরার কথা ছিল কালকেই, যেহেতু আমাদের ট্রেন লেট করেছে, আমাদের কপালে ছিল না, তো আমরা তাই জন্য ঘুরতে পারলাম না। এখন আমরা যে মানে শেষ যেই স্পটটাতে এসেছি সেটা হচ্ছে ঘাগরা ওয়াটারফলসটা সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি। তো তার আগে একটা বেশ ভালো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ তোমরা এরকম পাহাড়ের মধ্যে মানে পাথরের মধ্যে এই গর্তগুলো, এইগুলোকে বলা হয় পট হোল। আর এইগুলো তৈরি হয় হচ্ছে নদীর স্রোতের জন্য, নদীর যে স্রোত তার ঘূর্ণায়মানের জন্যই কিন্তু এই গর্তগুলো সৃষ্টি হয়েছে। আর এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এইগুলো আমরা ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম, আর সচক্ষে এসে সেটা এখন নিজের চোখে দেখে নিলাম। আচ্ছা, একটা জিনিস যেটা তোমাদেরকে বলার, এখানে আসলে কিন্তু খুবই সাবধানে, কারণ এখানে অনেক বড় বড় গর্ত আছে, যেখানে পড়ে গেলে কিন্তু আর মানে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক সেরকমই গর্ত আছে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো এখানে আসলে অবশ্যই খুবই সাবধানে কিন্তু চলাফেরা করবে, যাতে এখানে পড়ে যাওয়া বা মানে এরকম মানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। প্রায় 10:30 মতন বাজে, আর আজকে কিন্তু আমাদের এই রিসর্টের শেষ দিন। তার কারণ কালকে সকালবেলা কিন্তু আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, কারণ কালকে সকালবেলা 7:35 আমাদের এখান থেকে স্টিল এক্সপ্রেস আছে, স্টিল হাওড়া, যেটা ধরে আমরা কিন্তু হাওড়া হয়ে আবার বাড়ি চলে যাবো। যাই হোক, আজকে রাত্রেবেলা ডিনারে কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখা আছে। এই রিসর্টে কি কি ভাড়া ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর রুমগুলো কেমন তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, তোমরা বুকিং করলে কিন্তু বুকিং নাম্বারে বুকিং করে নিতে পারবে। আর আজকে ডিনারে কি কি আছে চলো দেখিয়ে দিই। ডিনারে দেখো আমরা নিয়েছি কিন্তু এই যে চিকেন কষা, তার সাথে নিয়েছি কিন্তু রুটি। এই দুটো আইটেমই আমরা কিন্তু নিয়েছি। আর তোমরা কিন্তু সমস্ত খাবারই কিন্তু এরকম মেনু কার্ডেই দেখেই তোমরা কিন্তু অর্ডার করতে পারবে, সেটাই কিন্তু তোমরা খেতে পারবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।